তার এই উইক পয়েন্টারগুলোকে সে বোঝার পরে সেই পয়েন্টারগুলোকে এক্সপ্লয়েট করার জন্যে তাকে সেই রকম মেডিসিন দেওয়া হয়। ধরো কারোর কাঁচা পয়সার দরকার, যে কাঁচা পয়সা ঢেলে দেওয়া হয়, এবার দিয়ে তাক থেকে আউটপুটগুলো বুঝে নেওয়া হয়। তোমার যে কোনো কর্পোরেটে যেরকম আউটপুট বুঝে নেওয়া হয়, তার থেকে ডেলি রিপোর্টিং তাকে বলা হয়, এই ব্যাপারে নির্দিষ্ট রিপোর্টিংটা সে দিয়ে যায়। এবং এই করে 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 একটা অ্যাসেটকে ডেভেলপ করে ফেলে এরা। এবং এই অ্যাসেটটাকে যে ডেভেলপ করে, এই অ্যাসেটটা তখন বোঝে না যে কত বড় চক্রে ফাঁসছে শুধুমাত্র তার মানে কি বলবো ইচ্ছাটাকে পরিপূরক করার জন্য। পরবর্তীকালে যখন বুঝতে পারে ইট বিকামস ইটস টু লেট। এবং মানে আমি তখন আর ফেরার কোনো চান্স নেই। আমি ব্যক্তিগতভাবে এক জায়গায় পড়েছি যে একজন মহিলা, সে প্রায় পিএইচডি হোল্ডার, ঠিক আছে, সে পিএইচডি হোল্ডার হয়ে কোনো একটা টেররিস্ট অর্গানাইজেশনের সাথে যুক্ত হয়ে গেছিল কাশ্মীরে পড়াতে গিয়ে। সেই মহিলাকে যখন অ্যারেস্ট করা হয়, অ্যাবডাক্ট করা হয় এবং তাকে ইন্টারোগেট করা হয় বিভিন্ন রকমভাবে, সেন্ট্রাল এজেন্সির কথাবার্তা বলে, সে তার সাথে যখন কথা বলা হয় তখন সে ভেঙে পড়ে, কেঁদে ফেলে। তখন সে একটা অদ্ভুত কথা বলেছিল, সেই কথাটা আমার মানে খুব মনে পড়ে ওই আর্টিকেলটার কথা মনে পড়লে। সেই কথাটা হচ্ছে যে ইফ লাইফ হ্যাড এ রিফ্রেশ বাটন। উনি শিক্ষিত মহিলা, উনি বলেছিলেন ইফ লাইফ হ্যাড এ রিফ্রেশ বাটন। সত্যি তো, আর তো ফেরার রাস্তা নেই। আর তো উনি যা করে ফেলেছেন, উনি পয়সার লোভে উনি ওনার দেশের ক্ষতি করেছেন, দশের ক্ষতি করেছেন, এত মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। উনি কোনোদিন বিশ্বাসই করতেন। এবং সবথেকে অবাক কথাটা আমি যদি বলি, ভীষণ অবাক হয়ে যাবে, ভদ্রমহিলা একজন গোয়ান খ্রিশ্চান মহিলা, এবং তিনি বলছেন ইফ লাইফ হ্যাড এ রিফ্রেশ বাটন। 4-5টা বছর সে অফ ট্র্যাক চলে গেল, ডিরেলড হয়ে গেল, অ্যান্ড শি ফিনিশড হার লাইফ। আজকের ডেটে সে কোথায় কি আমি তো জানি না, আমি কাগজ থেকে পড়েছিলাম একটা গল্প, বাট আমার এই কথাটা পড়ে আমার খুব ব্যক্তিগতভাবে খুব নাড়া দিয়ে গেছিলো। কারণ আমার কোথাও গিয়ে মনে হয়েছিল যে এটা এইভাবেও মানুষটা ভাবলো, এইভাবে মানুষটার ফেরার রাস্তা নেই। আজকে যারা মালদা, মুর্শিদাবাদের কথা বলছিলে বা নর্থ বেঙ্গলের কথা বলছিলে, সেই সব জায়গাতে যাদের ব্যবহার করছে, তারা কোথাও না কোথাও গিয়ে কোনো না কোনো পয়েন্টারে একটা জায়গায় এসে এমন একটা লোকের সাথে ইন্টারাক্ট করছে বা তাদের দলে নিচ্ছে, যেই লোকটা আদ্যপান্ত একজন ভারতীয়। সেই লোকটাকে প্রথমে রিয়েলাইজ করতে হবে যে আমি কি কারণে এটার সাথে যুক্ত হচ্ছি, এবং এটা বুঝতে হবে কেউ টুথপিক দিয়ে দাঁত খোঁচাবার পরে টুথপিকটাকে সুন্দর ফ্রেম করে বাড়িতে সাজিয়ে রাখে না, টুথপিকটাকে নর্দমায় ছুঁড়ে ফেলে দেয়, খুঁজেও দেখে না টুথপিকটা কোথায় গেল। তোমরা অ্যাকচুয়ালি এই গোটা টেররিস্ট মানে নেটওয়ার্কটার মধ্যে, এই ইন্ডাস্ট্রি অফ টেররিজমের মধ্যে তোমরা ব্যবহৃত হও অ্যাজ এ টুথপিক। তোমরা নিজের স্টেটাসটা বোঝার চেষ্টা করো, তোমরা কি এরা আমি খুব মানে আচ্ছা, যখন এই কথাটা আপনি বলছেন, তার মানে নিশ্চয়ই সে যে কোনো রাজ্যে হতে পারে। আমি এই মুহূর্তে বাংলা নিয়ে যখন কথা বলছি, তখন যে রাজনৈতিক দলগুলো রয়েছে, সেটা হতে পারে রুলিং পার্টি, সেটা হতে পারে অপোজিশন, তাদেরও তো একটা দায়বদ্ধতা রয়েছে। প্রচন্ড। দেখো, রাজনৈতিক দলগুলো এটা বোঝে না। আজকে ধরো যে সেন্ট্রাল গভর্নমেন্টে আছে, কনগ্রাচুলেশনস টু দেম, বাট হতে তো পারে আগামী দিনে অন্য কোনো একটা দল থাকবে। ভারতবর্ষ তো তাও থাকবে, ভারতবর্ষ তো পাল্টে যাবে না। আগে কংগ্রেস ছিল, এখন বিজেপি আছে, আগামী দিনে বিজেপি থাকুক না থাকুক, অন্য কেউ থাকুক, যেই থাকুক, সরকার তো চলবে। পয়েন্ট হচ্ছে তোমাকে তো এটা বুঝতে হবে যে আমার দায়িত্ব বোধটা খুব ইম্পর্ট্যান্ট। অ্যাজ এ রাজনৈতিক দল আমি ভোট ব্যাংক বাড়াবো বলে অনেক ইনফিল্ট্রেশন ঘটাতে শুরু করে দিলাম, বা একটা রাজনৈতিক দল ভোট ব্যাংক বাড়াবার জন্য চোখটা বন্ধ করে বসে থাকলাম, বা কোনো রাজনৈতিক দল এমন কিছু পলিসি বানালো যেই পলিসিগুলোকে অ্যাডভান্টেজ নিয়ে প্রচুর মানে কুচিন্তাশীল মানুষ এই দেশে ঢুকতে শুরু করে দিল। পয়েন্ট হচ্ছে তাহলে তো সেই রাজনৈতিক দলকে একবার বিবেচনা করার প্রয়োজন আছে যে এই যে আজকে আপনি দুর্গন্ধটাকে প্রশ্রয় দিচ্ছেন, কালকে এই দুর্গন্ধটাই আপনার জামা কাপড় আপনার ঘরের ভিতরে থাকবে। তখন এই দুর্গন্ধটাকে আপনি সহ্য করতে পারবেন তো? আপনি নিজে বাঁচতে পারবেন তো এই দুর্গন্ধময় পরিবেশের মধ্যে? দেখুন, এখানে রাজনৈতিক দল বা তাদের নিজস্ব আদর্শ এইগুলো না খুব একটা ইম্পর্টেন্ট না। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে ইন্টেনশন, চিন্তাধারা, তাদের ইচ্ছা শক্তি। তাদেরকে প্রথমে বুঝতে হবে বাঁচতে অক্সিজেন লাগে। আপনি যত টাকা দিয়ে পৃথিবীর যত সোনা দানা মুক্ত যা কিনে নিন না কেন, সেটা আপনাকে নিঃশ্বাস নিতে দেবে না। নিঃশ্বাস নিতে দেওয়ার জন্য আপনার অক্সিজেনই দরকার। সুতরাং বাঁচার জন্য আপনার বাঁচার পরিস্থিতিটা দরকার এই রাষ্ট্রে। সেই বাঁচার পরিস্থিতিটা যদি বারংবার নষ্ট হয়ে যায় ডিউ টু অন্য রাষ্ট্র,
তাহলে কিন্তু আপনি যা রাজনীতি করেছেন সেটা আপনাকেই নিয়ে ডুববে। এবং একটা কথা বোঝার চেষ্টা করো, আমরা এমন একটা জায়গায় অবস্থিত যার দুপাশে এমন এমন আমাদের নেবার আছে, যেমন ধরো বাংলাদেশ, যার নিজের কোনো স্টেবল গভর্নমেন্ট নেই, ফিউচারের কোনো স্টেবিলিটি নেই, তারা কিন্তু বেপরোয়া মতো একই যেরকম গভর্নমেন্টের কোনো স্টেবিলিটি নেই, সেরকম কিন্তু ওখানে জিহাদিবাদ একদম মাথা চাড়া দিয়ে নাচানাচি করছে। অ্যাবসলিউটলি, গভর্নমেন্ট নেই বলেই করছে। গভর্নমেন্ট থাকলে তো একটা ডিরেকশনাল স্ট্যাটাস থাকতো। তারা কি করছে, তাদের মধ্যে প্রচন্ড একটা প্রবণতা হচ্ছে বর্ডার টপকে ইন্ডিয়ায় ঢোকা, অ্যাটলিস্ট তাহলে বেঁচে যাবো, অ্যাটলিস্ট তাহলে। এবার সবাই যে বাঁচতে আসছে বা সেরম ধরনের কোনো মানসিকতা নিয়ে আসতে চাইছে সেটা নয়। তার মধ্যে বহু মানুষ এই কারণে আসতে চাইছে যে এখানে এসে নাশকতাকে বাড়াতে দেবে, এখানে এসে নাশকতাকে প্রশ্রয় দিতে পারবে তারা, এদের এখানে এসে বহু রকমের কাজকর্মের সাথে লিপ্ত হয়ে গিয়ে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারবে। এই দেশগুলো যখন, আরেকটি হচ্ছে পাকিস্তান, যে কোনো মূল্যে তারা বিক্রি হয়ে যাওয়ার একটা দেশ, সেই দেশটাও আসার একটা চেষ্টা করবে। সুতরাং দেখুন, আমি আবারও বলছি যে আমাদের সবথেকে আগে আমাদের ঘর বাঁচানোর ব্যাপারে চিন্তাশীল হতে হবে। তাহলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তো এই ইনফিল্ট্রেশন বা অনুপ্রবেশটা একটা বিশাল বড় মাথা ব্যথা। দেখো, আমাদের ভারতবর্ষে কোনো রেফিউজি পলিসি নেই, প্রথম কথা। আমরা একটা রেফিউজির দর্শন মানি, সেই দর্শনটা হচ্ছে যে আমরা কোনো মানুষকে রেফিউজি স্টেটাসে ভাবি না, কাউকে এই ভাবি ইলিগাল ইমিগ্রেন্টস, কাউকে ভাবি ইন্টারন্যাশনাল ইলিগাল ইমিগ্রেন্টস, এরকম বিভিন্ন, যেমন রোহিঙ্গার হচ্ছে ইলিগাল ইন্টারন্যাশনাল ইমিগ্রেন্টস। তো এই স্টেটাসগুলো আমরা দিই, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এই স্টেটাসগুলোকে সাইডলাইন করুন, একটা রেফিউজি পলিসি বানান। এটা কোনো মানে শরণার্থীদের জন্য এটা কোনো ধর্মশালা নয়। যখন তখন ঢুকছেন, যখন তখন আমাদের রিসোর্স ইউজ করছেন, খাচ্ছেন দাচ্ছেন, আমাদের মানুষকেই ধর্ম জিজ্ঞেস করে মারছেন, আবার আমাদের এখানেই আমাদের রিসোর্সগুলোকেই নষ্ট করে বেরিয়ে যাচ্ছেন। এটা হতে পারে না। ভারতবর্ষকে বুঝতে হবে এই জিনিসগুলো, যে নিজের দেশের স্বার্থটাকে যদি আমাদের কোথাও গিয়ে এন্ডোর্স করতে হয়, আমাদের কোথাও গিয়ে এটা বুঝতে হবেই হবে যে রেফিউজি পলিসি ভারতবর্ষের জন্য ভীষণভাবে প্রয়োজনীয়, এবং রেফিউজি পলিসি বানিয়ে ড্রাফট করে সেটা পার্লামেন্টে পাস করাটাও ভীষণভাবে প্রয়োজনীয়। কারণ গাইডলাইন্স দরকার এই রেফিউজি অ্যাক্টিভিটিকে বন্ধ করার জন্য। আদারওয়াইজ আপনি জানেন, আপনি একটা নতুন পাড়ায় গিয়ে থাকলেন, কলকাতা বলুন, পশ্চিমবাংলা বলুন, এখানে অনেক জায়গা আছে এখনো খালি, সেখানে একটা বাড়ি আপনি জমি কিনে তৈরি করলেন, আপনার পাশের বাড়ি যে লোকটা এসছে, সে রোহিঙ্গা, হিজবুল্লাহ না লস্কর নাকি হামাস নাকি আইএসিসের কোনো একটা লোকের বাড়ি, আপনি কি করে জানতে পারছেন সে কোন রাজ্যের, কোন জগতের, কোথা থেকে ট্রেন্ড হয়ে আসা, কার অ্যাসেট? নাও হতে পারে, তো সে আবার শেষ হতেও তো পারে। পয়েন্টটা হচ্ছে সেটা তো আপনি জানতে পারছেন না। যখন কোনো ঘটনা ঘটছে আপনি তখন জানতে পারছেন। এই পোস্ট অ্যাক্টিভিটির যে মাইন্ডসেটটা আছে, এটা থেকে বেরিয়ে আসতে হবে। আদারওয়াইজ কিন্তু আমরা ক্ষয়ক্ষতি আটকাতে পারবো না। নো ম্যাটার কত লক্ষ এজেন্সি কাজ করুক, কত লক্ষ এজেন্সির অফিসাররা নিজেদের শহীদ করে বসুক, কিচ্ছু হবে না। কারণ আমরা যদি এই রাজ্যকে, এই রাষ্ট্রকে বাঁচাতে হয়, আমাদেরকে সর্বপ্রথম যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে নিজেদের চিন্তাশীল হতে হবে।